This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এরপর আমাদের সকাল 11:30 প্রথম দুটো ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি বিগ ওয়ালের মাধ্যমে। আমি পিসিআরকে একবার রিকোয়েস্ট করব, আজকে আমাদের প্রথম সকাল 11:30 প্রথম দুটো ব্রেকিং বড়সড় দুর্ঘটনা ইট ভাটাতে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ভাটার চিমনির মধ্যে গ্যাস জমেছিল, তাতে গতকাল আমরা মারাত্মক দুর্ঘটনা দেখি এবং বলা যেতে পারে গ্যাস চেম্বারে রীতিমতো পরিণত হয়েছিল চিমনি, এবং গতকাল তারপরেই সেই চিমনি ভেঙেই মারাত্মক দুর্ঘটনা। রক্ষণাবেক্ষণের অভিযোগ আগেই উঠছিল, সেই অভিযোগই আবার সামনে এসছে। মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন শ্রমিক পক্ষ। এই খবরে চোখ রাখবো। পাশাপাশি আমাদের সকাল 11:30 আরও একটা ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরি। বর্ধমান স্টেশনে খবর দেব। আমরা গতকাল দেখেছি ভয়াবহ দুর্ঘটনা, জলের ট্যাঙ্ক ভেঙে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। রেলের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ এনে এফআইআরও দায়ের হয়েছে, সেখানেও রক্ষণাবেক্ষণে প্রশ্ন। এফআইআর দায়ের করেছেন দুর্ঘটনায় মৃত মফিজা খাতুনের স্বামী। 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্যতম মফিজা খাতুন, তার স্বামী। এই এফআইআর করেছেন। রাতভর কাজ করে শেডের ভাঙা অংশ ইতিমধ্যে অবশ্য ছড়ানো হয়েছে। জল ট্যাঙ্কে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট অংশ ভেঙে পড়ারও একটা আশঙ্কা তৈরি হয়েছে, অর্থাৎ সেখানকার ছবিও কিন্তু এখনও খুব একটা ভালো নয়। কিন্তু এর আগেও বর্ধমানে আমরা দেখেছি স্টেশনের পোর্টিকোর একটা অংশ ভেঙে কি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় রক্ষণাবেক্ষণের অভিযোগ উঠেছিল, কিন্তু তারপরও পরিস্থিতির যে কোনো বদল হয়নি। গতকালকে ঘটনা আরও একবার সেই প্রমাণই দিল। 3 জনের মৃত্যু হয়েছে হঠাৎ করে, যারা দাঁড়িয়েছিলেন কেউ বুঝতেও পারেননি। মাথার ওপরে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে, আহত হয়েছেন 15 জন। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং রক্ষণাবেক্ষণের অভাব রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন প্রত্যেকেই। এবং একজনের মৃত্যু হয়েছে, তার স্বামী ইতিমধ্যেই মামলাও দায়ের করেছেন। মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন। মনতোষ, এখন ঠিক কি অবস্থা বর্ধমান স্টেশনে একটু জানতে চাইবো, আর এই ঘটনার পরে কি কি আপডেট সামনে এসছে মনতোষ, সেটাও যদি তুলে ধরো। দেখো, গতকালের ঘটনার পর রাতভর যারা রেলকর্মী ছিলেন তারা যে জল ট্যাঙ্ক ভেঙে পড়েছিল সেই জল ট্যাঙ্কের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছে, এবং যে কটি লাইন বন্ধ ছিল, ট্রেন চলাচল করছিল না গতকাল পর্যন্ত, আজ কিন্তু সমস্ত লাইন দিয়ে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। তবে তার পাশাপাশি যে রেল যাত্রী যারা, তাদের মধ্যে একটা আতঙ্ক থেকেই গেছে যেন এই ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটলো। তারা চাইছেন পুরো ঘটনা তদন্ত। তার পাশাপাশি রেলের যে যাত্রী সুরক্ষা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে বর্ধমান স্টেশনে। মানে এর আগেও বর্ধমান স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। 2020 সালের যে দুর্ঘটনা ঘটেছিল বর্ধমান স্টেশনের সামনের যে মেন ডাব ভেঙে পড়েছিল, তাতে একজনের মৃত্যু হয়েছিল। তারপর গতকালের এই দুর্ঘটনা, এবং এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন যাত্রীদের মধ্যে থাকছেই যে রেলের সুরক্ষা, সেটি নিয়ে একটা প্রশ্ন থাকছে। তার পাশাপাশি যে যিনি মারা গেছেন একজন, তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই জিআরপির কাছে অভিযোগ করা হয়েছে যে কিভাবে এই ঘটনা ঘটলো তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। এই মর্মে কিন্তু জিআরপিতে একটা অভিযোগও দায়ের হয়েছে। এবং তবে এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেশ, পরিস্থিতিকে নজর রাখো, আবারও পরবর্তী যোগাযোগ করব। চোখ রাখছি পরে গুরুত্বপূর্ণ খবরে। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে দুবাইয়ে গিয়েছে? কেন এই কথা বলছি? কারণ বাকিবুরের বড় ছেলে এবারে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে। বাকিবুরের ছেলে ভিকি রহমান এবং শ্যালকের মাধ্যমে টাকা পাচার, এই প্রশ্নটাই উঠছে। ইডির চার্জশিটে 550 কোটি দুর্নীতির উল্লেখ করেছে। আরও ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি বিগ ওয়ালের মাধ্যমে। ইডির চার্জশিটে 550 কোটি টাকার উল্লেখ করেছে, তাতেই প্রশ্ন উঠছে রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে দুবাইয়ে গিয়েছে? তার কারণ বাকিবুরের বড় ছেলেকে এবারে কেন্দ্রীয় এজেন্সি তাদের স্ক্যানারে নিয়েছে। কি কি তথ্য সামনে আসছে? বাকিবুরের ছেলে ভিকি রহমান এবং শ্যালকের মাধ্যমে টাকা পাচার করা হয়েছে, তারা এই প্রশ্নটা করছেন কারণ 550 কোটির দুর্নীতির উল্লেখ হয়েছে। খোঁজ 100 কোটির, ভাবতে পারছেন 100 কোটির খোঁজ। চোখ রাখবো আরেকটি পরের খবরে। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, ধনপতি বালুর স্ত্রী কন্যার বিপুল সম্পত্তি, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তার স্ত্রী কন্যার নামে প্রায় 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের অধিক পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা যে চার্জশিট পেশ করেছে তাতে উল্লেখ রয়েছে 58টি ফিক্সড ডিপোজিট তারা বাজেয়াপ্ত করেছে, যাতে অ্যামাউন্ট প্রায় 3 কোটি টাকার প্রায় 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের চার্জশিটে উল্লেখ করেছে। পাশাপাশি আরেকটি খবর যেমনটা আপনাদের দিলাম, যে ইডি চার্জশিটে এটারও উল্লেখ করেছে 550 কোটির দুর্নীতির খোঁজ করছে আরও 100 কোটির। অর্থাৎ এই টাকা কি হাওয়ালার মাধ্যমে দুবাইয়ে পাচার করা হয়েছে? বাকিবুরের ব্যবসায় কি খাচ্ছে রেশন দুর্নীতির টাকা? কারণ দুবাইয়ে বাকিবুরের ফ্ল্যাট রয়েছে,
ব্যবসা রয়েছে, সে খবর আমরাই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও সেই দিকেই সেই দিকটাও খতিয়ে দেখছে এবং স্ক্যানারে আনা হয়েছে বাকিবুরের বড় ছেলেকে। এখনো পর্যন্ত বাজেয়াপ্ত 35 কোটি টাকা। খবর সূত্রের বাকি এই বিপুল টাকা কোথায় গেছে? বাকিবুরের ছেলের দুবাইয়ের লিঙ্কের সূত্রেই তদন্ত এবারে ইডির। এবারে চোখ রাখছি সংসদ ভবনের খবরে। আমরা গতকাল যা ছবি দেখেছি তাতে একটাই প্রশ্ন সামনে আসে, নিরাপত্তাতে কত বড় গাফিলতি হলে এরকম একটা ঘটনা ঘটে পারে। একবার দেখাই আপডেট আপনাদের সামনে। তদন্তে দিল্লি পুলিশের ইতিমধ্যেই দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। সংসদ ভবনের নিরাপত্তার গাফিলতিতে সাসপেন্ড করা হয়েছে 8 নিরাপত্তা কর্মীকে। সংসদ হামলায় যুক্ত ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় গাফিলতি তো ছিল, তাতে কোনো সন্দেহ নেই। এরপর এই যে এদেরকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, তাতে যেটা জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে যে গতকাল নয়, হামলা চালানোর কথা ছিল আজকে। গত 1 বছর ধরে এই হামলার ছক তারা কষেছে। বাদল অধিবেশনে ঢুকে তারা রেইকিও করে গিয়েছিল, কিন্তু তারপরে 13ই ডিসেম্বরের পাস পেয়েছিল, সেই জন্যেই দিন বদল হয়েছে, অর্থাৎ একদিন আগে গতকাল এই ঘটনা তারা ঘটায়। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর স্বভাবতই নিরাপত্তা ব্যবস্থায় গলদ যে হয়েছে, সেই গলদের ঘটনা এবারে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। নতুন সংসদ ভবন আগের থেকে অনেক বেশি নিরাপদ, আগের থেকে অনেক বেশি সুরক্ষিত, এগুলোই এবারে প্রশ্নের মুখে। 4 স্তরীয় নিরাপত্তা আছে ওখানে। সেই 4 স্তরীয় নিরাপত্তার বেড়াজাল গলে স্মোক ক্র্যাকার নিয়ে কিভাবে দুজন ঢুকে পড়লো? প্রবেশদ্বারে ব্যবহার করা প্রযুক্তি কি অত্যাধুনিক নয়? কেন হামলার ঘটনার পরে গেটে বডি স্ক্যানার বসানোর সিদ্ধান্ত? মানে আগে কেন বডি স্ক্যানার ছিল না? স্মোক ক্র্যাকার নিয়ে ঢুকে পড়া দর্শকদের হাতে বিষাক্ত কিছু থাকলে কি হতে পারত? ছেলেটিকে ধরতে নিরাপত্তা রক্ষীদের সক্রিয়তা দেখা যায়নি কেন? এবারে এই প্রশ্নগুলো সামনে উঠতে শুরু করেছে। আর যেমনটা আপডেট আপনাদের দিলাম আমরা বিগওয়ালের মাধ্যমে, গতকাল নয়, সংসদ হামলার ছক ছিল আজকে। গত 1 বছর ধরে এই ঘটনা ঘটানোর এক চেষ্টা এবং ছক তারা করেছিল। 13ই ডিসেম্বরে তারা পাস পায়, সেজন্য একটু দিন বদল হয়। একদিন আগে হামলা চালায় তারা এবং হামলার দিন বদল করা হয়। ধৃতদেরকে জেলা করেই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। ইভেন তারা বাদল অধিবেশনেও আসে এবং সে সময় ঢুকে এক প্রস্তর রেইকিও করে যায়। বিভিন্ন দিনে একে একে তারা পৌঁছয় দিল্লিতে। গুরগাঁওতে একটি বাড়িতে এদেরকে রাখার ব্যবস্থা করে ললিত ঝা। রেডিও ট্যাক্সিতে সংসদের দিকে যায় হামলাকারীরা। সাংসদ প্রতাপ সিনহার থেকে যে ভিজিটার্স পাস তারা পাওয়ার চেষ্টা করেছিলেন, তার জন্য তার অফিসের যে পার্সোনাল সেক্রেটারি, তার সঙ্গে যোগাযোগ করে এই মনোরঞ্জন। 14ই ডিসেম্বরে পাস তারা চেয়েছিল, অর্থাৎ আজকের দিনটা, কিন্তু সাংসদের অফিসের থেকে গতকাল 13ই ডিসেম্বরে পাস দেওয়া হয়। সে কারণেই হামলার দিন বদল বলেই মনে করছে, এমনটা জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে সূত্র মারফত আমরা জানতে পারছি। স্মোক ক্র্যাকার নিয়ে হামলার পরে সংসদে নিরাপত্তা প্রোটোকলে একটা বড়সড় বদল এসছে, আর সেটাই স্বাভাবিক। এতদিন কেন ছিল না, এই প্রশ্নটাও উঠছে। সংসদের ভেতরে এবং বাইরে এবার থেকে আরও কড়া নজরদারি। আপাতত সংসদের ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, প্রবেশ নিষেধ। সকলের প্রবেশ পথ আলাদা করে দেওয়া হয়েছে। সাংসদরা প্রবেশ করবেন একটি পথ দিয়ে, অন্য আরেকটি গেট দিয়ে প্রবেশ করবেন সংসদের অন্য কর্মীরা, এবং সংবাদ মাধ্যমের কর্মীরা যারা রয়েছেন তারা প্রবেশ করবেন তৃতীয় গেট দিয়ে। পরবর্তী সময় যখন দর্শক বা ভিজিটরদের ঢুকতে দেওয়া অনুমতি দেওয়া হবে, তখন তারা চতুর্থ গেট দিয়ে প্রবেশ করবেন। এবারে ভিজিটার্স গ্যালারির সামনে অংশটি কাঁচ দিয়ে ঘিরে ফেলা হবে, যাতে ওপর থেকে আবার কেউ ঝাঁপ না দিতে পারে লোকসভার চেম্বারে। বিমানবন্দরের মতোই সংসদেও এবার থেকে বসতে চলেছে বডি স্ক্যানার। সংসদে হামলায় অভিযুক্ত যে 6 জন, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পরিচয় হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে বিগত 4 বছর ধরে তারা একে অপরকে চেনে। বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতেই নাকি এই হামলার ছক তারা কষেছিল, এবং একই সঙ্গে তাদের কোথাও একটা বিখ্যাত হওয়ারও স্বপ্ন ছিল। সেই কারণেই এই ছক কষা। পরিকল্পনাকে নিখুঁতভাবে বাস্তবায়িত করার জন্য সংসদ চত্বরে রেপ্লিকাও তারা তৈরি করে। 6 জনই সংসদের ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু সাগর শর্মা আর মনোরঞ্জন ডি নামক ওই 2 যুবকই একমাত্র পাস পায়। অভিযুক্তদের কাছ থেকে অন্য কোনো অস্ত্র পাওয়া যায়নি। এখনো পর্যন্ত তাদের সঙ্গে কোনো সন্ত্রাসবাদীর যোগও খুঁজে পাওয়া যায়নি।
আর গতকাল আমরা দেখেছিলাম কিভাবে দর্শক আসন থেকে যুবক ঝাঁপ দিয়েছিল। নিরাপত্তা গলদ নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। মহুয়া ইস্যুতে ব্যাকফুটে থাকা বিরোধীরা এবার নতুন অস্ত্র হাতে পেয়েছেন। তাদের বক্তব্য, মাইসুরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। সাংসদের লগইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ারের অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে বরখাস্ত করা হতে পারে, তবে এই ঘটনার জন্য প্রতাপ সিনহাকে বরখাস্ত করা হবে না কেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছে জোড়াফুল শিবির। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠক, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তারা সুরক্ষা ব্যবস্থা জোরদার করার আর্জি আজকে জানাবেন।